সুপ্রিয় দর্শক, কুড়িগ্রাম সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আপনারা দেখছেন কুড়িগ্রামের কথা, একটি বিশেষ টক শো যেখানে আমরা আলোচনা করব কুড়িগ্রামের দারিদ্র্যের প্রকৃত কারণ, স্থানীয় প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সম্ভাবনা নিয়ে। আমাদের প্রিয় জেলা কুড়িগ্রাম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, সাংস্কৃতিক ঐতিহ্যে গর্বিত, কিন্তু দারিদ্র্য যেন এখানকার মানুষের স্থায়ী অংশ হয়ে রয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করব কেন এই অবস্থা, কিভাবে বদলে যেতে পারে আমাদের কুড়িগ্রামের ভবিষ্যৎ। আজকের এই অনুষ্ঠানে আলোচনায় আমাদের মাঝে দুইজন সম্মানিত অতিথি রয়েছেন। প্রথমেই রয়েছেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আলহাজ জনাব আব্দুল বারী সরকার। এছাড়াও তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এছাড়াও আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, স্পেশাল প্রসিকিউটর, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জনাব এস.এম. নূরে এরশাদ সিদ্দিকী। তিনি আমাদের মাঝে যুক্ত হয়ে গেছেন। পাশাপাশি তিনি উচ্চতর পরিষদ সদস্য হিসেবে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের সাথে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। আজ আমরা চেষ্টা করব একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করতে, যাতে এই অঞ্চলের দারিদ্র্যের আসল চিত্র উঠে আসে এবং সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে কুড়িগ্রাম সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনার মন্তব্য করে প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। আমরা আলোচকদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনার প্রশ্নগুলো। চলুন শুরু করি আজকের পর্ব কুড়িগ্রামের কথা। আপনাদের দুজনকেই প্রথমে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আশা করি দর্শকরা আমাদেরকে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি জনাব আব্দুল বারী সরকার, যিনি একজন সাবেক সফল সংসদ সদস্য এবং কুড়িগ্রাম জেলা বিএনপির একজন অন্যতম সদস্য, ওনার কাছে থেকে আমরা শুরু করব। আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে কুড়িগ্রাম সংবাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি, কুড়িগ্রাম একটা দারিদ্র নিপীড়িত একটি এলাকা, আমরা অনেকেই জানি। বিবিসির প্রতিবেদন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এই বিষয়টি আমরা অবগত। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে কুড়িগ্রামের দারিদ্রতা, এর মূল কারণগুলো কি কি, সে বিষয়ে যদি আপনি দর্শকদের যদি কিছু বলতেন। জি প্লিজ আবার রিপিট করেন। জি, আমি যে প্রশ্নটি করেছি আমি যে প্রশ্নটি করেছি সেটি হচ্ছে কুড়িগ্রামের মূল সমস্যা, যেটি হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্রতার মূল কারণগুলো কি কি, সেটি যদি আমাদের দর্শকদের বলতেন। আচ্ছা, আমি একটু পরে আপনার কাছে আবারও আসবো। আমি এই মুহূর্তে অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী, ওনার কাছে চলে যাচ্ছি। অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী, আপনার কাছে ওই একই বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম যে আমাদের কুড়িগ্রামের দারিদ্রতার মূল কারণ
এগুলো আসলে কি কি, মানে এই বিষয়টা আমরা অনেকেই জানি না, আমাদের দর্শকরাও জানে না। সেই বিষয়ে যদি আপনি আপনার মন্তব্য যদি দর্শকদের জানাতেন। ধন্যবাদ জাহিদুল ইসলামকে আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। কুড়িগ্রামের কথা এই অনুষ্ঠানটি আজকে কুড়িগ্রাম সংবাদ যে পেজে লাইভ হচ্ছে, আমরা কুড়িগ্রাম নিয়ে কথা বলতে পারছি। এজন্য আমি কুড়িগ্রাম সংবাদ এ যারা সংশ্লিষ্ট আছে সকলকে শুভেচ্ছা জানাই, এবং আপনাদের মাধ্যমে এই মুহূর্তে যারা লাইভটি দেখছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তো কুড়িগ্রাম নিয়ে কথা বলতে গেলে কুড়িগ্রামের প্রথমেই কথাটা আসে আমাদের যে দারিদ্রতা, অভাব, অনটন এবং মঙ্গা নিয়ে। এগুলো আসলে আমরা স্বাধীনতার 54 বছর থেকে শুনে আসছি, এবং আমরা আমাদের ছোটবেলা থেকেই এরকম বক্তব্য, বক্তৃতা, বিভিন্ন ধরনের আলোচনা, সেমিনার, সব জায়গায় এরকম কথা শুনে আসতেছি। এখন যদি আমরা কুড়িগ্রামের এই দারিদ্রতার কারণ খুঁজতে চাই, দেখা যাবে যে অনেকগুলো কারণ আছে এবং সেটা বিস্তর আলোচনার বিষয়। আমি মনে করি এগুলো যদি আমরা বিভিন্ন আলোচক নিয়ে এসে, যারা এই দারিদ্রতার বিষয়ে গবেষণা আছে, যাদের এই বিষয়ে স্টাডি আছে, তাদেরকেও যদি আপনারা আস্তে আস্তে এরকম অনুষ্ঠানে সম্পৃক্ত করেন, তাহলে আমার মনে হয় এই আলোচনাগুলো আরো সমৃদ্ধ হবে, এবং সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি যে কারণটি উল্লেখ করতে চাই যে কুড়িগ্রামের দারিদ্রতার পিছনে মূল কারণ, এবং আমার কাছে এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এখানে মূল কারণটা হচ্ছে যে আমাদের যে 16টি নদ নদী কুড়িগ্রামে আছে, এই 16টি নদ নদীকে, যেখানে আমাদের নদী এবং পানি এটা সম্পদে পরিণত হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে আমাদের কুড়িগ্রামের নদীগুলো খরস্রোতা, এবং এই নদীগুলো, সব নদীগুলোই ব্রহ্মপুত্র বলেন, ধরলা বলেন, তিস্তা বলে, দুধকুমর বলেন, ফুলকুমর বলেন, এরকম যত নদী আছে সবগুলোই আহ এই বর্ষাকাল বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, যে কোনো সময় দেখবেন যে নদী ভাঙছে, বসত বাড়ি, মানুষের ভিটে বাড়ি সবগুলো বিলীন হয়ে যাচ্ছে। তো একটা মানুষের যদি ভিটে মাটি, জমি, ধানি ফসল সমস্ত কিছু যদি নদী ভেঙে নিয়ে যায়, সেই মানুষটির কিন্তু অবশিষ্ট কিছুই থাকে না। আবার এই নদীর একদিকে ভাঙার পরে যে আরেক দিকে গড়ে ওঠা যে চর, এই চরের যে জমিটা এবং চরের যে বসত বাড়ি গড়ে ওঠে পরবর্তীতে, সেগুলো আমরা চর উন্নয়নের জন্য আমাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে এই নদীগুলোতে আপনারা দেখবেন আমাদের কুড়িগ্রামে যে নদীগুলো আছে, এগুলোর বেশিরভাগ উৎস হচ্ছে ইন্ডিয়াতে, ভারতে। আমরা যেটা উজান থেকে বলি, আসলে উজান বলতে ভারতকেই বোঝায়। আপনি ব্রহ্মপুত্র বলেন, তিস্তা বলেন, দুধকুমর বলেন, সমস্ত নদীর উৎস কিন্তু ভারত। এবং যখনই ভারতে অতিবৃষ্টি হয় এবং পানি যখন দেখা যায় যে আমাদের এদিকেও কুড়িগ্রামে যখন নদীগুলো পানিতে ভরপুর হয়ে যায়, ঠিক সেই সময় প্রত্যেকটা বছর ইন্ডিয়া পানি ছেড়ে দিবে। এই পানি ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে এই পানি এসে আমাদের সমস্ত জমি জমা এবং বসত বাড়ি সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে যায়। এবং আপনারা খেয়াল করবেন যে বছরে 2 থেকে 3 বার এমনও
আমরা দেখেছি যে 4-5 বার পর্যন্ত এই বন্যাটা হয়। এই বন্যাটার কারণ যদি আপনি খুঁজতে যান, কারণটা হচ্ছে যে ইন্ডিয়ার যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, এই পাহাড়ি অঞ্চলগুলোতে অতিবৃষ্টি হচ্ছে। ইন্ডিয়ার যে বাঁধগুলো আছে, সমস্ত বাঁধের যে সুইচ গেট গুলো আছে সবগুলোই দেখবেন খুলে দিবে, এবং আমাদের কুড়িগ্রাম অঞ্চলে আপনি তিস্তা দিয়ে বলেন, এবং কুড়িগ্রামের নাগেশ্বরী এবং উলিপুরের যে ইউনিয়ন গুলো আছে, এই ইউনিয়ন গুলো দিয়ে ব্রহ্মপুত্র এবং দুধকুমরের পানি ঢুকবে, ঢুকে সমস্ত এলাকা প্লাবিত হবে। এবং এই অকাল বন্যার কারণে আপনি দেখবেন যে সমস্ত যে ধানি ফসল আছে বা অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বছরে গুরুত্বপূর্ণ আবাদ চাষাবাদ করবেন, সেটা যদি আপনার অকাল বন্যায় এসে নিয়ে যায়, তাহলে দিন শেষে আপনার মানে সম্পদ হিসেবে কি রইলো? আপনার কাছে কিছুই থাকলো না। তাহলে এখানে এর পিছনেও কিন্তু নদীটা গুরুত্বপূর্ণ। কি আমরা নদী খনন করছি না, নদী রক্ষার কোনো আমাদের পরিকল্পনা নাই, এবং নদীকে যে যত্ন করতে হয়, আপনি এখন হয়তোবা বলতে পারেন যে ব্রহ্মপুত্র নদী শাসন কি করা সম্ভব? আচ্ছা, ব্রহ্মপুত্র নদী শাসন করা সম্ভব না, ধরলা নদী তো শাসন করা সম্ভব, সেটা করছেন না কেন? এটা তো ছোট একটা নদী। আচ্ছা, তিস্তা নদীর যে আমরা মহাপরিকল্পনার কথা শুনি, তা মহাপরিকল্পনা আমরা এই গেল 7-8 বছর থেকে শুনতেছি, এবং সে জায়গায় এই তিস্তার পানি বন্টন নিয়ে পশ্চিম বাংলায় এবং আমাদের যে বাংলাদেশে যে চুক্তি হওয়ার কথা, এগুলো পুরোটাই আন্তর্জাতিক রাজনীতি এবং দেশীয় রাজনীতির কারণে এগুলো আটকে আছে, এগুলো আমরা সবাই জানি। এটা তো মহাপরিকল্পনার বিষয়, কিন্তু আমাদের ডোমেস্টিক সোর্সে আমরা কি কখনো চিন্তা করেছি যে তিস্তা নদী খনন করে এটার গভীরতা যত বাড়বে, পানি ধারণ ক্ষমতা বাড়বে, এই পানি ধারণ ক্ষমতা বাড়লে আপনার অকাল বন্যাটা হবে না। মানুষের চাষের যে ধরেন ধান, পাট, যে আবাদগুলো আছে, এগুলো নষ্ট হবে না। তৃতীয় কারণটা হচ্ছে, আপনি দেখবেন আমাদের কুড়িগ্রামের মানুষ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি। যদিও এখন শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে, আমি শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার কথা বলবো, আমরা সাধারণত চরাঞ্চলের কথা বলি। চরাঞ্চলের যে শিশুরা লেখাপড়া করে ক্লাস 5 পাস করে কোন রকম ভাবে করে টেনে টুনে, এরপরে ক্লাস 6-এ কোথায় ভর্তি হবে, এরকম 450-500 চরাঞ্চল আছে কুড়িগ্রামে। কোথাও কিন্তু ওইভাবে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক বিদ্যালয় নাই। প্রাথমিক বিদ্যালয়ে যদি না থাকে, সেই বাচ্চাটা যে ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করবে, সে উচ্চ বিদ্যালয়টা পাবে কোথায়? আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম। এবার আসেন নদীর পাড়ের চরাঞ্চল বাদ দিয়ে, নদীর পাড়ের অর্থাৎ একদিকে চর, আরেকদিকে যে একদম আমাদের যে ভিটামাটি গুলো আমরা নিয়ে বসবাস করি, সেই নদীর পাড়ের মানুষগুলোর কথা চিন্তা করেন। তারা কিন্তু এই অভাব অনটনের কারণে অনেক ক্ষেত্রে বাচ্চাকে উচ্চশিক্ষিত করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ধারণাটা, এটা কিন্তু অনেকাংশে কম। আপনি দেখবেন যে রৌমারী অঞ্চলে কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে জানাশোনা আছে, সেই আলোকে আমি বলছি, রৌমারীর ছেলেপেলেরা এখন কিন্তু অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে। এটার কারণটা হচ্ছে, তারা রুট লেভেল থেকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা কিন্তু এই যে যারা হাই স্কুলে লেখাপড়া করছে, কলেজে লেখাপড়া করছে, তাদের মাঝে এই অ্যাওয়ারনেসটা উচ্চশিক্ষা কিভাবে গ্রহণ করা যায় সেটা তুলে ধরছে। এবং আমরাও যখন ছাত্র জীবনে ছিলাম, আমরা উলিপুরে এবং আমি নাগেশ্বরীতেও দেখেছি, কুড়িগ্রাম সদর যেহেতু একদম
প্রপার, সেখানকার বাচ্চারা উচ্চশিক্ষার প্রতি বেশি আগ্রহী থাকে, তো ওখানে সচেতন গার্ডিয়ান বেশি, আমি অন অ্যান এভারেজ বলছি, তাহলে শিক্ষা, উচ্চশিক্ষা গ্রহণের যে অভাব, এটা কিন্তু আমাদের কুড়িগ্রামের দারিদ্রতার পিছনে একটি কারণ। চতুর্থত যেটা বলি সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান আমি দুই ভাবে দেখব, একটা হচ্ছে ডোমেস্টিক এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট। আপনি দেখবেন যে দক্ষিণাঞ্চলের মানুষ ঘরে ঘরে খুঁজে দেখবেন যে তারা বিদেশে জনসম্পদ সেখানে নিয়ে যাচ্ছে, একজন যাচ্ছে, 1 বছর 2 বছর পরে দেখা যাবে যে আরেক ফ্যামিলি থেকে আরেকজনকে নিয়ে যাচ্ছে। আমাদের কুড়িগ্রামে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর লোক সংখ্যা হাতে গোনা, এবং আমি বলবো এটা খুবই নগণ্য পরিমাণ। আর ডোমেস্টিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কুড়িগ্রামের যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে গার্মেন্টসে চাকরি করে, রিক্সা শ্রমিকের সংখ্যা বেশি, এবং আপনি দেখবেন যে এই যে রিক্সা শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক যারা আছে তারা ঢাকায় বসবাস করে, আমরা দেখি যে এখানেও কিন্তু যে যদি এরকম থাকতো যে তাদেরকে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা যেত, বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে যদি কোনো সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত, তাহলে এই প্রশিক্ষিত জনগোষ্ঠী আমাদের কুড়িগ্রামের জন্য সম্পদে পরিণত হতো এবং তারা এই দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারত। তাহলে একটা ছোট্ট একটা জেলা, সেই জেলায় আপনি যদি লোক সংখ্যা হিসাব করেন, আমার যতটুকু তথ্য জানা আছে 22-23 লাখ লোক কুড়িগ্রামে বসবাস করে। এই 22-23 লাখ লোকের মধ্যে দেখবেন যে 1/3 লোক চরাঞ্চলে এবং নদীর পাড়ের মানুষ, নদীর পাড়ের মানুষ। তাহলে একটা জেলায় এতগুলো নদী আছে, এতগুলো মানুষ নদী অববাহিকায় বসবাস করে, চরাঞ্চলে বসবাস করে, তাদের জন্য এই স্বাধীনতার 54 বছরে আমরা সেরকম সুনির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা করতে পারি নাই। পঞ্চম কারণটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যে রাজনৈতিক সচেতনতা দরকার। আপনি দিন শেষে সব জায়গায় দেখবেন যে আপনার একটা জেলার জন্য বা একটা অঞ্চলের জন্য যদি আপনি বাজেট নিতে চান, তাহলে এই বাজেট নির্ভর করে আপনি কোন ধরনের জনপ্রতিনিধি নির্বাচিত করছেন। এবং আমাদের যে 4টি আসন, আমরা 4টি আসন দীর্ঘদিন থেকে দেখেছি যে আমরা ক্ষমতাসীন একদল থাকে, আমরা কিন্তু ভোট দিয়েছি আরেক দলকে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে আমরা জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সরকার কোনটি হবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারিনি, এবং দীর্ঘদিন জাতীয় পার্টির জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কারণে এবং তারা সরকারের বাইরে থাকার কারণে কুড়িগ্রামের জন্য আদত কোনো কাজ ওইভাবে করতে পারেনি। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বিনা ভোটে এমপি হওয়া যায়, রাতের ভোটে এমপি হওয়া যায়, তখন এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেখা গিয়েছে যে সেখানে এমপি নির্বাচিত হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু কার্যত কুড়িগ্রামের জনগণের, কুড়িগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে নাই। এবং আমরা গত টার্মে একজন কুড়িগ্রাম থেকে মন্ত্রীও পেয়েছিলাম, তার অতীত বর্তমান সবকিছু আপনারা জানেন, তার হয়তোবা নিজের ভাগ্য উন্নয়ন ঘটেছে, কিন্তু কুড়িগ্রামের জনগণের একটা মন্ত্রী থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেভাবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। তাহলে আমরা কি সবসময়
এই সমস্যা নিয়েই আলোচনা করব? তাহলে এই সমস্যা সমাধানের পথ কি? সমস্যা সমাধানের পথ হচ্ছে যে আপনি যে সমস্যাগুলো চিহ্নিত করবেন। আমি অ্যাডভোকেট ইরশাদ সিদ্দিকী, আমার পক্ষে সব সমস্যার সমাধান করা হয়তোবা সম্ভব না, কিন্তু আমার পক্ষে একটা, দুইটা, পাঁচটা, 10টা সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আমরা যেমন, আমি ব্যক্তিগতভাবে আমাদের লোকজন যারা আছে, আমরা একটা উদ্যোগ নিয়েছি। কুড়িগ্রাম নদী রক্ষা এবং চর উন্নয়ন আন্দোলন নামে আমরা একটি সংগঠন করেছি। এটা হচ্ছে গত জানুয়ারি মাস থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা দেখলাম যে কুড়িগ্রামের মানুষের জন্য, কুড়িগ্রামের জনগণ কি চায়? কুড়িগ্রামের জনগণ চায় যে চরাঞ্চল এবং নদীবেষ্টিত যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে আমরা যেন তাদেরকে নিয়ে চিন্তা করি, তাদেরকে নিয়ে কাজ করি। তাহলে আজকে দেখেন, আজকে যদি আমরা এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকার গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ গ্রহণ করেছে, সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায়। আপনারা মিডিয়াতে দেখেছেন, সেখানে আমাদের যে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা, উনি গিয়েছিলেন এবং আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে গিয়েছিলেন। এটা হচ্ছে যে রংপুরের তিস্তা পারে একটা জনসভা হয়েছিল। ওখানে গিয়ে এই বর্তমান সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টাগণ যেটা বলার চেষ্টা করেছেন যে এটা চাইনিজ একটা কোম্পানিকে এটার জরিপের জন্য তাদের সাথে একটা আলাপ আলোচনা চলছে, তারা একটি সমীক্ষা করবে। এই সমীক্ষাটা করতেই প্রায় 2 বছর সময় লাগবে। এরপরে তারা সমীক্ষা করার পরে এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এই প্রতিবেদনের প্রেক্ষিতে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর হবে। এই তিস্তা মহাপরিকল্পনা যদি কার্যকর হয়, তাহলে কিন্তু আমাদের কুড়িগ্রাম জেলার রাজারহাটের কয়েকটি ইউনিয়ন এবং আমাদের উলিপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং চিলমারি উপজেলার কয়েকটি ইউনিয়ন এই তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। শুধু কুড়িগ্রাম জেলা না, আপনি লালমনিরহাট জেলা, রংপুর জেলা, গাইবান্ধা জেলা এবং নীলফামারী জেলার কিছু অংশ এটা থেকে রক্ষা পাবে। আপনি দেখেন যে আমরা এই যে কিছুদিন আগে সরকার ঘোষণা দিল যে 1000 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল হবে। তাহলে এই 1000 শয্যা বিশিষ্ট যদি হসপিটাল হয়, আপনি দেখবেন নীলফামারীতে মেডিকেল কলেজ আছে, দিনাজপুরে মেডিকেল কলেজ আছে, রংপুরে মেডিকেল কলেজ আছে, কিন্তু আমাদের কুড়িগ্রাম বা গাইবান্ধা জেলায় মেডিকেল কলেজ নাই। আপনি দেখে থাকবেন লালমনিরহাট জেলায় কিন্তু মেডিকেল কলেজ নাই। তাহলে আমরা হরিপুর এবং চিলমারি একটা সংযোগ সেতু হচ্ছে, অর্থাৎ তিস্তা দ্বিতীয় সেতু হচ্ছে, এটা কিন্তু একটি ডেভেলপমেন্ট কুড়িগ্রামের মানুষের জন্য। এইটার মাধ্যমে গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলায় কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সংযোগ হচ্ছে। সেখানে যদি এরকম একটি উপযুক্ত জায়গায়, আমি বলতে চাচ্ছি যে তিস্তা পাড়ের যে কোনো একটি জায়গায় যদি 1000 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি চীনের অর্থায়নে যে হাসপাতালটি প্রতিষ্ঠিত হবে, এটা যদি নির্মাণ করা যায়, তাহলে আপনি দেখবেন লালমনিরহাট জেলা, রংপুর জেলা, গাইবান্ধা জেলা এবং কুড়িগ্রাম জেলা, এই 4টি জেলার জনগণ এখানে উপকৃত হবে। এখানে একটি ফ্যাক্টর হচ্ছে যে এয়ারপোর্ট যেন কাছাকাছি থাকে। তো এয়ারপোর্টের আমরা যদি সেই কমিউনিকেশনটা, সেই সড়ক কমিউনিকেশনটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় যে এরকম স্থাপনাগুলো, এই বড় বড় স্থাপনাগুলো কিন্তু আপনি দেখবেন কুড়িগ্রাম জেলায় মেডিকেল কলেজ নাই। যে হসপিটালটি আছে, সেই হসপিটালটাও কিন্তু আমাদের জনসংখ্যার তুলনায় সেভাবে সেবা নিশ্চিত করতে পারতেছে না। তাহলে আপনি দেখবেন যে আমাদের আসলে কুড়িগ্রাম জেলায় ওই কথাটি বলা যায় যে সর্বাঙ্গের ব্যথা ওষুধ দিব কথা, এবং এই যে সর্বাঙ্গে ব্যথা, এই ওষুধ দেওয়ার জন্য যে ডাক্তার অর্থাৎ জনপ্রতিনিধি, সেই ওই প্রতিনিধির নির্বাচনের ক্ষেত্রেও আমরা সেভাবে সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারি নাই। এবং আমরা কুড়িগ্রাম জেলার যারা প্রশাসনে আছি,
আমলা আছি, বিজনেসম্যান আছি, রাজনীতিবিদ আছি, আমরা যারা বড় বড় চাকরি করি, তারাও কুড়িগ্রাম নিয়ে আমরা আজকে নতুন করে ভাববার সময় এসেছে। আমরা কুড়িগ্রাম জেলার যে সমস্যাগুলো একটা একটা করে সমস্যার চিহ্নিত করি এবং সেগুলো সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা যদি জাতীয় পর্যায়ে কাজ করি, আমাদের দলমত থাকবে, আমরা এক একজন এক একটা দল করতে পারি, রাজনীতির জায়গায় রাজনীতি থাক, আমরা কুড়িগ্রামের প্রশ্ন যদি সকলে এক ঐক্যবদ্ধ থাকি, আমার মনে হয় যে কুড়িগ্রাম এগিয়ে যাবে এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমাদের যে এনজিও গুলো আছে সেগুলোকে চালু রাখা এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে এনজিও গুলো আছে সেগুলোকে কুড়িগ্রামে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কে কালেক্ট করা, এই যে কমিউনিকেশন গুলো সৃষ্টি করা, আমরা যে যেখানেই আছি, আমি মনে করি কুড়িগ্রাম জেলার বহুত লোকজন প্রশাসনে সচিবালয় সহ বিভিন্ন অধিদপ্তরে কর্মরত আছেন, যারা এনজিওতে কর্মরত আছেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল, তারা সেই জায়গাগুলোতে কাজ করতে পারেন। যারা আগামী দিনে জনপ্রতিনিধি হবেন তাদের সবচেয়ে দায়িত্ব বেশি এই কুড়িগ্রাম জেলাকে নিয়ে পার্লামেন্টে কথাগুলো উপস্থাপন করা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে থেকে মিনিস্ট্রি থেকে কাজ বিশেষ বরাদ্দ নিয়ে কুড়িগ্রাম জেলাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া। আমার মনে হয় যে এগুলো করতে পারলে আগামী দিনে এবং আরো একটি কথা বলি, আমরা কিন্তু কুড়িগ্রাম জেলা এভারেজ আপনি দেখবেন যে আমরা যখন কুড়িগ্রাম জেলা দারিদ্রের সবচেয়ে শিখরে পৌঁছলাম তখন কিন্তু 73% দারিদ্রতার আমরা এই র্যাঙ্কিং এ ছিলাম, এখন একটু কমেছে, কিন্তু তারপরেও আমরা অ্যাভারেজ অন এন অ্যাভারেজ 65 থেকে 70%-এর মধ্যে কিন্তু আমাদের দারিদ্রতার হার সবসময় থেকেই যায়। তো আবারও বলছি, সে জায়গায় কর্মসংস্থান বৃদ্ধি করা, শিক্ষার হার বৃদ্ধি করা এবং এই নদী রক্ষা এবং চরের মানুষের উন্নয়নে কাজ করতে হবে। আমি আপাতত এতটুকু বলছি। আমার যে সহ আলোচক আছে সাবেক এমপি আলহাজ বারি ভাই, তারও কথা শুনবো। দর্শককে ধন্যবাদ। আবার বলুন। জনাব আব্দুল ওয়ারি সরকার, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি। জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, এখন শুনতে পারছি। একটু আগে খুব ভালো শুনলাম, আচ্ছা। আবার কেন ধরে লো হয়ে গেল। জি, টেকনিক্যাল ডিফেক্ট আপনার ওখানে থাকতে পারে। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমরা শুনতে আমার পাচ্ছি। জি, জি, আপনাকে আমরা আমার শুনতে কথা পাচ্ছি। শুনতে পাচ্ছেন? তাহলে আমি বলে জি, যাই, জি, আমার কথা শুনতে থাকলে আপনি শুনেন, আমি বলে যাই। জি, জি, বলুন। ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই আলোচক, বিশিষ্ট আলোচক অ্যাডভোকেট নুরি সিদ্দিকী সাহেবকে। ওনার মূল্যবান কথা আমি শুনলাম। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা আমাকে আলোচনার অংশ গ্রহণ করার জন্য আপনারা আমাকে মনোনীত করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি যে কথাটি বলতে চাই সে কথাটা হচ্ছে, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে আজ থেকে 54-55 বছর আগে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। তখন আমরা কলেজের ছাত্র, আমরা সেই ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সেদিন দেশটির নাম পূর্ব পাকিস্তান ছিল। এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করার জন্য আমাদের যুদ্ধ, এই ইতিহাস অনেক বিরাট, ওইদিকে যাব না। ওই সময় আমাদের একটা ছিল 54,000 বর্গমাইল ছিল আমাদের পরিধি। আমাদের যে মানচিত্র, যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধের এরিয়া অপারেশনটা ছিল 54,000 বর্গমাইল, আর লোক সংখ্যা ছিল 7.5 কোটি। আজকে 54 বছর বয়সে, 54 বছর পর 54,000 বর্গমাইল জায়গা রয়ে গেছে, কিন্তু মানুষ 20 কোটির মতো হয়ে গেছে। এই অবস্থায় আমাদের সমস্যা যেমন বেড়ে গেছে,
আমরা অনুভব করতেছি সমস্যার মধ্যে, এভাবেই সমস্যা যদি থাকে, অপেক্ষাকৃত দেশের অনেক অঞ্চল হয়তো এগিয়ে গেছে, কুড়িগ্রাম জেলা আমাদের সেভাবে এগোয়নি। আর এর মূলেই হচ্ছে আমি মনে করি যে আমাদের অজানা তথ্য প্রযুক্তির এই বিশ্বে আমরা তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে আমরা অনেক পিছনে রয়ে গেছি। এটি আমি মনে করি আপাতত এটা বড়। এখন মূল আলোচনায় আসি। নদী বেষ্টিত আমাদের কুড়িগ্রাম জেলা, কয়েকটি নদীর উৎস হচ্ছে পার্শ্ববর্তী দেশে ভারতে। সেই দেশ থেকে সেই দেশ থেকে পানি আসে। আমি পানির প্রশ্নে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের বিজ্ঞ আলোচক একটু আগে বলে গেছে বন্যা, খরা, দুর্ভিক্ষ ইত্যাদি চর অঞ্চলের মানুষ। আমার কথাটি হচ্ছে নদীর উৎসপথ ভারত, ঠিক আছে। ভারত এখন যে পানিটা আছে সেই পানিটা হচ্ছে মিঠা পানি। পৃথিবীর মধ্যে মিঠা পানির চাহিদা সবচেয়ে বেশি। আমরা কি ভারত থেকে আসা পানিটা দেশের মানুষ এই মিঠা পানিকে ব্যবহার করতে পারতেছি? কি সুপেয় পানি হিসাবে, কি কি চাষাবাদে আমরা ব্যবহার করতে পারতেছি? উত্তর থেকে আসে, দক্ষিণে বঙ্গোপসাগরে চলে যায়, পানির ব্যবহারটা কিন্তু আমরা করতে পারতেছি। কাজে আমাদের বুঝতে হবে পানি পৃথিবীর মধ্যে বড় সম্পদ। আজকে পানি নিয়ে পার্শ্ববর্তীদের ভারত পাকিস্তানের যুদ্ধ, সিন্ধু সেই পানি সমস্যা নিয়ে বুঝতে হবে আমাদের পানি একটা বড় সম্পদ। বাংলাদেশে যত মিঠা পানি আছে পৃথিবীর অন্য কোনো দেশে এত মিঠা পানি নেই। যে মিঠা পানিতে মাছ চাষ হয়, যে মিঠা পানির কলকারখানার কাজে যে পানিটা ব্যবহার হয় সেখানে হয়। ভূগর্ভস্থ পানি আমরা আহরিত না করে আমরা এই নদী নালার এই মিঠা পানিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, কৃষি শিল্পী, কি চাষাবাদে ইত্যাদিতে। যাই হোক, আমাদের কুড়িগ্রাম জেলা নদী আমাদের দুঃখের কারণ, ঠিক আছে। এই দুঃখের চীনের যেমন হুয়াংহা আমাদের কুড়িগ্রাম জেলার এই ব্রহ্মপুত্র নদ, ধরলা নদ, তিস্তা নদ আমাদের দুঃখের কারণ। কিন্তু যে শুধুমাত্র এই নদী আমাদের এই ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে জন্য আমরা নদীকে কারণ করব আমাদের দারিদ্রতার মূল কারণ, এটা মনে হয় ঠিক না। নদী আমাদের আশীর্বাদও বটে। প্রতি বছর পলি দেয়, আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করে, আমাদের প্রতি বছর আমাদের মাছ দেয়, এই যে নদীতে যে মিঠা পানিতে মাছের চাষ হয় ইত্যাদি ইত্যাদি। এখন যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির দুনিয়া। পৃথিবীতে ইন্দোনেশিয়া একটি দেশ আছে, শুধুমাত্র দ্বীপ বেষ্টিত সেই দেশ। আমরা কুড়িগ্রাম জেলার মানুষ দ্বীপাঞ্চলে বসবাস করি না, চরাঞ্চলে থাকি। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে আমি একটি কথা বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা বিগত দিনে দেখেছি একজন মুক্তিযোদ্ধার জন্য মুক্তি নিবাস তৈরির জন্য শুধুমাত্র ওই মুক্তিযোদ্ধার 6% জমি থাকতে হবে। দুঃখের বিষয় যে অনেক মুক্তিযোদ্ধার 6% জমি দিতে পারেনি, তাদের মুক্তি নিবাস তৈরি হয়নি। যারা চরাঞ্চলে যাদের বাড়ি, চরাঞ্চলে সাস্টেনেবল হবে না তাদের আবাসের কাঠামো, সেখানে চরাঞ্চলে অনুদান দেওয়া হতো না। যে দেশের মুক্তিযোদ্ধারা 6% জমির মালিক না, সেখানে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না এই পশ্চাৎপদ, এই বঞ্চিত জনগোষ্ঠীকে বঞ্চিত অবস্থায় রেখে একটি অঞ্চলের সার্বিক উন্নয়ন করা। কাজেই আমাদের টোটাল মানুষকে কর্মমুখী করতে হবে, আমাদের টোটাল জনসংখ্যাকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করে তুলতে হবে। এখন শিক্ষার ক্ষেত্রে কথা বলতেই পারি। আগে আমরা যখন কলেজ এবং হাই স্কুলে লেখাপড়া করতাম, ক্লাস পরিপূর্ণ ছিল, ক্লাস ছাত্রদের দ্বারা পরিপূর্ণ ছিল। দুঃখের বিষয়, যদি আমার চিলমারিতে ওই সরকারি ডিগ্রি কলেজে যদি সকালবেলা যাওয়া যায়, সারাদিনে ওখানে কোনো ছাত্রের পদচারণা নেই, কারণ ছাত্ররা বিদ্যালয় থেকে বিমুখ হয়ে গেছে। এর আগে দেখেছি যে এমন একটি শিক্ষা নীতি অবলম্বন করে এমন একটা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যে সিলেবাসটা এই দেশের শিক্ষক শুধু নয়, দেশের মানুষ, কোনো মানুষই সেটা গ্রহণ করেনি।
কাজেই আমাদের যে কোন শিক্ষা আমরা চাচ্ছি, যে শিক্ষা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা যেখানে নাই, আর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয় সেই শিক্ষা ব্যবস্থা কর্মমুখী নয়, এবং সেই শিক্ষা ব্যবস্থায় মানুষ শিক্ষিত হতে হলেও কোনো কর্মমুখী হতে পারবে না, আরো তারা বেকারত্বের বোঝা মাথায় নিয়ে জাতির কাজে সমস্যায় জর্জরিত হয়ে থাকে। কাজেই কুড়িগ্রামের মধ্যে আমাদের তথ্য প্রযুক্তির দিক থেকে এবং মানুষকে কর্মমুখী শিক্ষা দানের ক্ষেত্রে এই ব্যবস্থায় যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে মনে হয় মানুষের বেকারত্বের অভিশাপ থেকে কুড়িগ্রাম জেলার মানুষ মুক্তি পাবে। এটা আমার বিশ্বাস। এটা বিশ্বাস থেকে কথাটা বলছি, কারণ যে এলাকায় আমরা শুনি সে এলাকার মানুষ উন্নত হচ্ছে। কুড়িগ্রাম, কুমিল্লার মানুষ উন্নয়ন, সেখানে কি নদী নেই? নদী, মেঘনা নদী রয়েছে, অনেক নদী রয়েছে, কিন্তু সেখানকার মানুষ উন্নয়ন কারণে, কারণ তথ্য প্রযুক্তির দিক থেকে তারা ফার্স্ট, এবং নিজের শিক্ষা ব্যবস্থার দিক থেকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা লাভ করেছে। তারা দেশে এবং বিশ্বে বিভিন্ন দেশে তারা তারা চাকরি, নকল, ব্যবসা বাণিজ্য সবকিছু করতেছে। পক্ষান্তরে কুড়িগ্রামের লোক আমরা শুধুমাত্র জ্ঞানের অভাবে, শিক্ষার অভাবে আমরা কিন্তু কোথাও কোনো নিজের অবস্থানটাকে সেইভাবে আমরা ফুটিয়ে তুলতে পারতেছি না। কাজেই আমি মনে করব কর্মমুখী শিক্ষা ব্যবস্থা কুড়িগ্রামের মানুষের জন্য যদি করা যায়। একই সঙ্গে আমাদের কুড়িগ্রামের কোনো শিল্পাঞ্চল নেই, কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, এখানে কোনো প্রোডাক্টিভিটি কৃষি পণ্য ছাড়া, কৃষি পণ্য ছাড়া আমাদের কোনো এখানে উৎপাদন কোনো দিক থেকে আসে না। কাজেই এখন ডাইভার্সিটি অফ ক্রপস এর দিক থেকে এখন যে বলা যায়, চরাঞ্চলের মধ্যে আগে ছিল ভুট্টা আবাদ হচ্ছে, এখন এখন চরাঞ্চলে বাদাম আবাদ হচ্ছে, এখন বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। অতএব জমি আর মানুষের জন্য, নদী আর মানুষের জন্য অভিশাপ। শুধু প্রযুক্তির জ্ঞানটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, প্রচুর কলা গাছ হচ্ছে। অনেক পৃথিবীর অনেক দেশের মধ্যে কলা গাছের ফাইবার উন্নত মানের ফাইবার, এবং ভালো ভালো যা কাপড় তৈরি হয় সেই ফাইবার। কিন্তু আমাদের এখানে তথ্য পদ্ধতি সেইভাবে আমরা গড়িয়ে উঠতে পারিনি জন্য এটাকে র মেটেরিয়ালস হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। কাজেই আমাদেরকে এ ব্যাপারে বিশদ আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদের এই ইন্টেলেকচুয়াল যারা রয়ে গেছে, আমাদের কুড়িগ্রামকে নিয়ে যারা আমরা চিন্তা ভাবনা করি, আমাদের সবাইকে নিয়ে একটা আলোচনা দরকার, কিসে মুক্তি কুড়িগ্রামবাসী। যদিও চর উন্নয়নের জন্য একটি সংগঠন কাজ করতেছে, সেই কাজ কতদূর আমাদের যাবে সে সম্পর্কে আবার, কারণ প্রেক্ষাপট যদি চেঞ্জ হওয়ার সাথে সাথে সেই কর্মসূচি স্টপ হয়ে যায়। আমাদের ধারাবাহিকতা থাকে না, কোনো উন্নয়নের ধারাবাহিকতা, সরকার পরিবর্তন হতেই পারে, কিন্তু পরিকল্পনার কোনো পরিবর্তন হবে না। যদি আমরা দীর্ঘমেয়াদী সেই পরিকল্পনা নিতে পারি, সেই পরিকল্পনার আলোকে দেশ এগিয়ে যাবে। অনেক সময় সরকার পরিবর্তন হবে, দেশের মানুষের পরিবর্তন হবে, কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা, চিন্তাধারা কিন্তু একই নিয়মে এটা চলবে। সেদিক থেকে আমি মনে করি যে আমাদের চিন্তা ভাবনার প্রসারের ক্ষেত্রে আমাদের অনেক কিছুর অভাব রয়ে গেছে। আমরা সেদিক থেকে আমরা তথ্য প্রযুক্তির দিক থেকে আমরা এগিয়ে যেতে পারি। আমি আশারও দেখতে পাই আমাদের বিগত দিনে, বিগত 2023 সালে 23 সালে 13ই জুলাই আমাদের দেশে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই দেশবাসীর জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। একটা মুক্তি সনদ হিসাবে, একটা এই দেশের এই সময়ের এই জনগোষ্ঠীকে এবং এই দেশকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে, উন্নয়ন করতে গেলে এবং বেকার সমস্যার সমাধান করতে গেলে সর্বক্ষেত্রে 31 দফা কর্মসূচির কার্যকারিতা প্রয়োজন রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়ার মানসিকতা আমার অন্তপক্ষে নেই। অন্তর্বর্তী সরকারের সেই শেষ, তারপরে এটা কোনো লিঙ্গার করবে না। দেশ সম্পর্কে যারা চিন্তা করে, যারা রাজনীতি করে, যারা গণতন্ত্র চর্চা করে, যারা দেশকে নিয়ে ভাবে, দেশের মানুষকে নিয়ে ভাবে, তাদের দ্বারাই দেশ পরিচালিত হবে। তারাই তাদের অতি সত্বর দেশটাকে আমরা, যাদের দেশ পরিচালনা যারা করবে তাদেরকে আমরা জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে আমরা দায়িত্বশীল, দায়িত্ববান এবং দায়িত্বশীল ভূমিকা আমরা অবতীর্ণ করবো, দেখতে চাই আমরা সেটি।
অন্তর্বর্তী সরকারের কাছে প্রাপ্তির কোন নিশ্চয় আমি অন্তত বিশ্বাস করি না। কারণ একটি দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের সভ্যতা নির্ভর করে গণতান্ত্রিক বিকাশের উপর। আমরা সেদিক থেকে কর্তব্য আমরা পেয়েছি। আমরা কুড়িগ্রামের মানুষ অনেকটা আবেগপ্রবণ জনিত কারণে যখন যে সেন্টিমেন্টে আমাদের সরকার থাকে এক, উল্টে বসে আমরা রায় দিই। পূর্ববর্তী বক্তা যা বলে গেছেন কথাটি সত্যি। যখন বিএনপি ক্ষমতায় থাকে এই এলাকার মানুষ জাতীয় পার্টিকে রায় দেয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতীয় পার্টিকে রায় দেয়। কাজেই উন্নয়নের বিপক্ষে আমরা অবস্থান নিয়ে দিই। এটা শুধু আমাদের আবেগ জড়িত কারণ এবং অশিক্ষার কারণে। আমরা যদি গণতন্ত্র মনে হতাম, দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা এতটুকু হতাম না। আরেকটি কথা রয়ে গেছে, করাপশন। করাপশন করাপশন এই জাতির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়া এবং যোগ্য নেতৃত্বকে সেই দায়িত্বে, সেটা সেই ইউনিয়ন চেয়ারম্যান হতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে। আমরা যদি এখন দেখি যে একবার যদি জনগণ ওই একবার যদি যেতে পারে ক্ষমতায়, তার করাপশনে যার মাপকাঠি থাকে, যে কয়েক পুরুষ সেটা ভোগ করতে পারে, তাকে কিছু করতে হবে না। কাজেই আমরা চরিত্র গঠনে এবং নেতৃত্ব গঠনে আমাদেরকে বেশি 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 আমাদেরকে দায়িত্ববান হতে হবে, সচেতন হতে হবে। আর এটি আমাদের সঠিক রাজনীতি শিক্ষা দেয়। সঠিক গণতান্ত্রিক চর্চায় যোগ্য নেতৃত্ব তৈরির ক্ষেত্রে ইহাই শিক্ষা দেয়। কাজেই দুর্নীতির কথা বললেই ফেরেস্তা এনেই এখানে দেশ চালাতে পারে না। আমাদের মতো মানুষকে দিয়ে দেশ চালাতে, আমাদের মতো লোককেই যাতে দায়িত্বশীল হয়, আমাদের মতো লোকগুলি যাতে দায়িত্ববান হয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে জনসেবার ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে, কাজেই তাদেরকে দায়িত্বশীল করলে আমার মনে হয় আমরা এই দুর্নীতি থেকে আমরা রেহাই পাবো। কারণ পৃথিবীর কোন দেশ এই দুর্নীতি, এটা ইম্পোর্ট এক্সপোর্ট হয় না, এটা নিজেরাই এই কৃষ্টি কালচারের উপর হয়। আমরা এমন কালচারে লালিত পালিত হয়েছি যে একবার যদি চেয়ারম্যান হওয়া যায় তাহলে 3 পিঁড়ি আমাদের গায়ে কোনো কিছু লাগে না। একবার যদি এমপি হওয়া যায় তাহলে তার বংশ গুণিয়ে তার না কিছু লাগবে না, ওইটাই বসে খাবে। কাজেই এটা এটা যার যেটা কাজ সেটা সেটা তাকেই করতে হবে। ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান থাকবে তাকে একদম সৎ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে যদি সৎ হয়তো তার ইউনিয়ন উন্নয়নের ব্যাপারে সে চিন্তা ভাবনা করতে পারবে এবং নিজস্ব সম্পদ থেকে বাজেট তৈরি করে এবং সে বাজেটকে কার্যকর করার জন্য জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে থেকে সম্পদ সংগ্রহ একত্রিত করে আমরা উন্নয়নকে এগিয়ে নিতে পারি। শুধুমাত্র জাতীয় সরকারের উপর নির্ভরশীল মুখাপেক্ষী হওয়া, এটাকে একটা দেশের সভ্য জাতি হিসেবে এটা মানায় না, এই কথাটি মানায় না। আমাদের নিজেদেরকে স্বনির্ভরতা দেখে যেতে হবে, আমাদেরকে নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। কাজেই এই চিন্তা ভাবনার ক্ষেত্রে সততা একটি বড় উপাদান। একটি দেশ গঠনে, একটি উন্নত জাতি গঠনে একটা সৎ নেতৃত্ব তৈরি করা এবং সৎ নেতৃত্বকে আমাদেরকে মূল্যায়ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেদিক থেকে আমাদের কুড়িগ্রাম জেলায় নেতৃত্ব সৃষ্টির দিক থেকে আমরা এগিয়ে যেতে পারি। ভালো নেতৃত্ব আমাদের মাঝে আসেনি, যারা শুধু এখনো বংশানুক্রমে, এখনো ভালো মানুষকে আমরা করতে পারিনি, এখনো মাসুল মধ্যে দৌরত্ব রয়ে গেছে। কালো টাকার এক্সারসাইজ আমাদের মধ্যে হয়, যেখানে বাধাগ্রস্ত হয়ে যায় ভালো নেতৃত্ব। কাজেই ভালো নেতৃত্বকে যদি আমরা জায়গায় মতো পরিচালনা করতে পারি তাহলেই সম্ভব আমাদের সকল উন্নয়নের ধারাবাহিকতাকে ত্বরান্বিত করা। আরেকটি কথা, তরুণ ব্যাপারে কথা বলেছে, আমিও প্রচন্ড আশাবাদী মানুষ। চরের মানুষগুলির জন্য কিছু একটা করা দরকার। চর অঞ্চলের প্রাইমারি স্কুলে রয়ে গেছে, প্রাইমারি শিক্ষক গুলি হয় চরের লোক, শিক্ষকতা করতে পারে না। এই নদীর এই পার থেকে ব্রহ্মপুত্র নদী পার হয়ে চর অঞ্চলে যায়, ওই যাইতেই 12টা, ফিরে আবার 1টার সময় ফিরে আসে। কাজেই শিক্ষা ব্যবস্থার দিক থেকে অনেক বেশি পশ্চাৎপদ চর অঞ্চলের মানুষ। কাজেই এই ব্যাপারে কার্যকরী এবং বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার লোকেই শিক্ষকতা করবে, সেখানকার লোকেই সেই চাকরিটা করবে, সেখানকার লোকেই সেই দায়িত্বটা পালন করবে। এটা একটু ভেবে থাকা দরকার। এবং আমরা যদি সবাই এভাবে দেশপ্রেম নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমার মনে হয় যে আমরা কুড়িগ্রামকে, আজকে যেটা কুড়িগ্রাম আছে
সেই কুড়িগ্রামকে আমরা ভালো মানে অপরাপর ডিস্ট্রিক্ট গুলির ন্যায় না অন্যতম কুড়িগ্রাম আমরা দেখতে পাবো, এই আশাটুকু আমার আছে। আপনার আমার বয়স যেটাই হোক না, আমার প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব রয়েছে কিছু করে দেওয়ার, ভালো কিছু করে দেওয়ার, যেটাকে এক্সারসাইজ করে তারা যেন আরো ভালো করতে পারে। আপনাদের অশেষ ধন্যবাদ। আর কিছু বক্তব্য থাকলে, আর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কথার জবাব দেওয়ার জন্য। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমাদের সবার আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে স্বাস্থ্য খাত। আমাদের যে কুড়িগ্রামের একটা আলাদা একটি সমস্যা বা বড় ধরনের একটি সমস্যা, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। তো স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা কি দারিদ্রতা আরো বাড়াচ্ছে কিনা, কিংবা আমাদের এখানে স্বাস্থ্য খাতের জন্য হাসপাতাল বা বড় কোনো হাসপাতালে প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন সংক্ষেপে স্বাস্থ্য খাতের বিষয়টা নিয়ে। আপনি সুন্দর কথা বলেছেন। স্বাস্থ্য খাত, স্বাস্থ্যটা সাধারণত পুষ্টিহীনতা থেকে আসে। আমরা কুড়িগ্রামের মানুষ পুষ্টিহীনতায় আমরা ইয়ে থাকি, নিরাতিপাত করি। আমরা কোন খাদ্যে কি উপাদান থাকে এটা আমরা জানি না। সেখানেও কুশিক্ষা, সেখানে একটি করে চিকিৎসার জন্য হাসপাতাল অবশ্যম্ভাবী। আমরা সেই এখন চিকিৎসার জন্য কিছুদিন আগে আমরা ভারত গেছিলাম। এখন এখান থেকে ভারত কাছাকাছি হয়, যেখানে ভারতের উপর নির্ভরশীল হচ্ছিলাম। কিন্তু আমাদের সমস্যা সমাধানের জন্য আমাদের স্বাস্থ্য খাতে আমাদের জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং সংগঠিত করা এবং সুন্দর স্বাস্থ্য একটি জাতির জন্য বড় একটি উপাদান। আমরা সবাই সুস্থ থাকতে চাই, সুন্দর জাতি হিসেবে আমরা ভালো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। এজন্য আমাদের সুশিক্ষার, স্বাস্থ্য সংক্রান্ত সুশিক্ষার দরকার। আমাদের সন্তান সন্ততিরা তাদের লেখাপড়ার পাঠ্যপুস্তকে আমাদের সে উপাদান থাকবে, কি কি খাদ্য, সুষম খাদ্য আমাদের আহার করলে ছেলেদের মানুষ করতে পারবো, আমাদের যারা বয়স্ক রয়েছে তারা আরো বেশি সুস্বাস্থ্য অধিকারী থাকতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে যে মানুষ যেখানে অসুখ বিসুখ আছে, আল্লাহ নবী আর এরকম বড় বড় ইয়ে তো তাদেরও অসুখ বিসুখ ছিল, কিন্তু সেখানে কিন্তু প্রতিষেধকের ক্ষেত্রে সচেতনতা ছিল। আমাদের ক্ষেত্রে কিন্তু এখনো গ্রামীণ পরিবেশ অঞ্চলে ঝাড়ফুঁক আছে। জ্বর আসছে শরীরের মধ্যে, ফুঁক দিলে জ্বর ভালো হয়ে যাবে, ওকে ফুঁক দিয়ে ওর জ্বর আমরা চেষ্টা করি যে জ্বর কমানোর জন্য, কিন্তু রিয়েলিটি তা বলে না। জ্বর কেন আসে, কেন জ্বর হয়, জ্বরকে দূর করার জন্য কি থাকতে পারে, ব্লাড টেস্ট করতে হবে, তার বহুবিধ পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, কিন্তু সেদিক থেকে অপর্যাপ্ত আমাদের কুড়িগ্রাম জেলা। টোটাল জনগোষ্ঠীর স্বার্থে একটা উল্লেখ করতে হয়, সরকার পরিচালিত প্রতিটি উপজেলায় 50 সদস্য, কমপক্ষে 50 সদস্য বিশিষ্ট হাসপাতাল রয়ে গেছে। দুঃখের সাথে বলতে হয়, ওই হাসপাতালগুলিতে যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই ডাক্তারগুলি নেই। এমনও হাসপাতাল আছে সেখানে 8 বছর থেকে একজন ডাক্তার আছে, তার ট্রান্সফারও হয় না। আর ভালো ডাক্তার এই উপজেলা পর্যায়ে আসলে বিশেষ করে কুড়িগ্রামে আসে না। কাজেই এটাও একটা কেন ডাক্তাররা আসতে চায় না, কেন থাকতে চায়। আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত ইউনিয়ন পর্যায়ে ব্যবস্থা করেছে ইতিপূর্বে, কিন্তু সেই ঘর নির্মাণ অবকাঠামো হয়ে গেছে এবং সেখানে কোনো ওষুধপত্র নেই, সেখানে কোনো মানুষের নেই, সেখানে কোনো সেবার নিয়ে কেউ এগিয়ে আসছে সেটাও কিন্তু আমাদের মাঝে নেই। কাজেই আমাদের এখানে যেটাই আছে সেগুলি ব্যবহারের অযোগ্য। কারণ এখানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যদি ভালো ডাক্তার দেওয়া হয়, প্রতিটি ইউনিয়নে যদি স্বাস্থ্য, এটাকে কি বলে না, স্বাস্থ্য স্বাস্থ্য কি যেন একটা ইয়ে বলছিল এই আগের এই ফ্যাসিস্ট সরকারের একটা নাম দিচ্ছিল ইউনিয়ন পর্যায়ে, কি যেন একটা, কিন্তু ওটাকেও যদি ভালো করা যেত, ওখানে যদি ডাক্তার থাকতো, পরিবেশ যদি থাকতো, মানুষ সেবা পাইত, মানুষ আরো বেশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারতো, স্বাস্থ্য অসুখ বিসুখ হলে মানুষ তার চিকিৎসা পাইত। দুঃখের সাথে বলতে হয় সেটা যে আমাদের যে উপজেলা পর্যায়ে যেগুলি রয়ে গেছে সেগুলি স্বাস্থ্য সেবা নেই। আর মানুষের জন্য যারা সেবার
দ্বার উন্মোচিত হয়েছে, সেটা কিন্তু সংকুচিত করেছে এবং দুর্নীতির বড় আখড়া একটা হয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে লক্ষ্য আমাদের সকলকে এখানে নজর দেওয়া উচিত। কেন এই স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের ডিমান্ড থাকতে পারে 50 শয্যার হাসপাতাল, 100 শয্যার হোক, 100 শয্যার হাসপাতাল, 200 হোক, কিন্তু আমরা ওইদিকে যাই না। ওটা কি হচ্ছে আমরা কেউ তাকাই না। কাজেই আমাদের স্বাস্থ্য ব্যাপারে আমি শিক্ষার দরকার, মানুষকে উদ্বুদ্ধ করা দরকার, মানুষকে সচেতনতা করার দরকার রয়েছে। আর যেগুলি অবকাঠামো স্বাস্থ্যের জন্য এইগুলি বাসের জন্য করা হয়েছে সেগুলো সুচারুরূপে এগুলি পরিচালিত হোক, এটি আমি এবং সর্বোপরি ওই দুখানে যেন কোনো দুর্নীতি না থাকে। আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয়ে প্রশ্ন করে আপনার কাছে আসলে আমরা বিদায় নিব আপনার কাছ থেকে। মানে আপনার কাছে আমাদের শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে জেলার আর্থিক পরিকাঠামো উন্নয়নে মানে আমাদের বাধাগুলো আসলে কি কি? মানে জেলার আর্থিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আমাদের আসলে প্রধান বাধাগুলো আসলে কি কি? কি ধরনের আমরা বাধা ফেস করি? সেই বিষয়ে যদি দর্শকদের কিছু জানাতেন। জি, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু এখন লো হয়ে করে নেবেন। জি, আমি বলেছি জেলার আর্থিক পরিকাঠামো উন্নয়নে আমাদের মানে কি ধরনের বাধাগুলোর সম্মুখীন হই আমরা জেলার আর্থিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে, মানে আমাদের প্রধান বাধাগুলো কি কি? অবকাঠামোগত দিক থেকে দেশের অপরাপর ডিস্ট্রিক্টগুলি থেকে আমরা অনেক পিছিয়ে রয়ে গেছি। রৌমারী থেকে চিলমারি থেকে রৌমারী যেতে আমার একদিন সময় লাগে। সেখানে নাই কোনো রাস্তা, দ্রুত জানার জন্য একমাত্র কান্ট্রি বোর্ড ছাড়া কোনো কিছু নেই। অনেক দেশ রয়ে গেছে যেখানে যেখানে মানুষ এই নদীপথে স্বাস্থ্য সমস্যা থাকে, ডাক্তার যে কোনো আইন শৃঙ্খলা অবনতির কোনো কারণে, মারাত্মক রোগ বাড়ার কারণে, মহামারীর কারণে দ্রুত সেখানে যাওয়ার কোনো উপায় নেই। কাজে অবকাঠামো দিক থেকে উন্নয়নের কথা বলবো, যোগাযোগের দিক থেকে আমরা অনেক পিছিয়ে রয়ে গেছি, বিশেষ করে চরাঞ্চলে। যদি এটা এই রোগ আমাদের সবখানে রয়ে গেছে, নাগেশ্বরী ভূমিকামারি থেকে শুরু করে নিয়ে সেই রাজীবপুর পর্যন্ত আমাদের রয়ে গেছে। মনে একটু বলা যায়, আমার চিলমারিতে দেখেছি আজ থেকে 3 মাস 4 মাস আগে দিনের দুপুরে ডাকাতি হতেছে, ডাকাতিরা ডাকাতি করতেছে, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, করার কিছু নেই। তাদেরকে ধরারও কিছু নেই, তাদেরকে প্রতিরোধ যে করবো এ ধরনের কোনো আমাদের কোনো ইয়া নেই, অস্ত্রপাতি আমাদের নেই। তারা কিন্তু অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে তারা কিন্তু ডাকাতি করতেছে। এটা শুধু একটা উদাহরণ না, কিন্তু ওখানে পুলিশ এসে, পুলিশ গিয়ে সে দ্রুততার সাথে তাদেরকে ধরে ফেলে এমন কোনো দ্রুত যানবাহনের কোনো ব্যবস্থা নেই। স্পিড বোট থাকতো, লঞ্চ যদি থাকতো, লঞ্চ বা স্পিড বোট মাধ্যমে সেখানে যেত, এটা কিন্তু হয়নি। কাজেই অবকাঠামোগত দিক থেকে আমাদের যেটা ঘাটতি রয়ে গেছে, অবশ্যই ঘাটতির কথা বলবো, যে অবকাঠামো দিক থেকে আমাদের অনেক রয়েছে। এখনো স্কুলগুলি যেগুলি নদীগর্ভে চলে গেছে সেইগুলি অবকাঠামো তাদের দাঁড় করাতে পারেনি। যেমন চর অঞ্চলের কথাই বলা যেতে পারে, ওই অঞ্চলের লোক যাদের থাকবে আবাসিক ফেসিলিটি তাদের নেই, এটাও আমাদের দেখতে হবে। ভালো চিকিৎসা, ভালো শিক্ষা দিতে গেলে শিক্ষার সুন্দর পরিবেশেরও দরকার রয়ে গেছে। স্কুল কলেজ যেখানে যেগুলি রয়ে গেছে অবকাঠামোগত দিক থেকে এখনো আমাদের সমস্যা রয়ে গেছে, বড় সমস্যা রয়ে গেছে অবকাঠামোর দিক থেকে। রাস্তাঘাট আমাদের, যদিও একটি রাস্তা যুগান্তকারী সিদ্ধান্ত মাইল ফলক হবে কুড়িগ্রাম থেকে ঢাকার একটা যোগাযোগ করার জন্য তিস্তা ব্রিজ, সেই তিস্তা ব্রিজের সেই আছে 5-7 বছর থেকে এটা চলতেছে, কিন্তু শেষ হয়নি। আমি শুনতেছি আগামী জুনে নাকি এটা উদ্বোধন হবে। উদ্বোধনের স্বার্থে এটা তড়িঘড়ি করে কাজ করা হচ্ছে, নিয়মতান্ত্রিক ভাবে ইঞ্জিনিয়ারিং পয়েন্টে যেভাবে কাজ করা দরকার তা হচ্ছে না। যেহেতু উপদেষ্টাকে এটা উদ্বোধন করাতে হবে, সেই কারণেই যেন তেন ভাবে কাজ শেষ করে তাকে দিয়ে উদ্বোধন করাতে হবে।
অর্থাৎ উপদেষ্টাকে সন্তুষ্ট রাখতে হবে। এই হতো আমাদের চাওয়া পাওয়া। কাজেই অবকাঠামো সাস্টেনেবল হয়, যাতে অবকাঠামো অনেকদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, সুবিধা ভোগ করতে পারি, সেই ধরনের অবকাঠামো পরিকল্পনা মাফিক সেখানে করা উচিত। অহেতুক এমন কিছু অবকাঠামো গড়ে উঠছে সেখানে কোনো প্রয়োজনে নেই, অথচ অবকাঠামো রয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায় সেখানে রয়ে গেছে। কাজেই অবকাঠামো দিক থেকে এগুলির একটা সেমিনার জেলা পর্যায়ে হওয়া দরকার। আমলাতান্ত্রিক এই প্রশাসনে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ গোটা জেলাকে নিয়ে জেলার উন্নয়নের জন্য আমাদের কি করা দরকার এর উপরে আমাদের সেমিনার হওয়া দরকার। দিনব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী এটা হওয়া দরকার। তাহলে আমাদের কুড়িগ্রাম জেলার জন্য কি হয়, এখন জাতীয় বাজেট দেবে ঠিক আছে, কিন্তু কুড়িগ্রামের একটা বাজেটও থাকতে হবে। আর কুড়িগ্রামের জেলা প্রশাসক মহোদয় আমাদের স্থানীয়ভাবে কুড়িগ্রাম থেকে কি ধরনের অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে অন্যান্য উন্নয়নগুলোর জন্য আমাদের কি ধরনের বাজেট হওয়া দরকার সেটারও একটা কিন্তু আউটপুট আমাদের ওই মানুষ জনগোষ্ঠীর কাছ থেকে নিয়ে আসা দরকার। এটাও আমাদের থাকতে হবে। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য। জনাব অ্যাডভোকেট ইরশাদ সিদ্দিকী, আপনাকে আবারও আমরা ডেকে নিচ্ছি। আপনার কাছে আসলে আমরা জানতে চাচ্ছি যে স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদের ভূমিকাগুলো আপনি কিভাবে দেখছেন, তাদের ভূমিকা। আর আরেকটি বিষয় হচ্ছে কুড়িগ্রাম জেলায় কিন্তু একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, এটা আমরা দীর্ঘদিন থেকে কিন্তু শুনে আসছি, কিন্তু এখন পর্যন্ত কেন এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হয়নি? আর এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন না হওয়ার প্রধান কারণগুলো কি কি, বা এটা কিভাবে খুব শীঘ্রই বা দ্রুততার সাথে এটা বাস্তবায়ন করা কিভাবে সম্ভব? আপনি যদি দুটি বিষয় দর্শকদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের যে সহ আলোচক আব্দুল বারী ভাই, বীর মুক্তিযোদ্ধা, খুব সুন্দর আলোচনা করলেন। তিনি একজন অভিজ্ঞ মানুষ এবং ওই অঞ্চলের জনপ্রতিনিধি ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন। তো তার আলোচনায় অনেক কিছু আমরা জানলাম। আপনি এখন যে বিষয়টি উপস্থাপন করেছেন যে কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল, এখন বিষয়টা হলো যে ওই যে কথাটি আমি পূর্বের আলোচনায় বলেছি যে আপনার কুড়িগ্রামের জন্য কাজ করার সক্ষম, মানে আমি কুড়িগ্রাম নিয়ে চিন্তা করব, কুড়িগ্রামে কাজ করব, এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তিগুলো হচ্ছে কুড়িগ্রামের যারা জনপ্রতিনিধি থাকবে তারা, কুড়িগ্রামের যে ব্যক্তিরা প্রশাসনে থাকবে তারা, কুড়িগ্রামের যারা বিভিন্ন এনজিওতে থাকবে, এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো কুড়িগ্রাম নিয়ে চিন্তা করবে এবং জাতীয় পর্যায়ে গভর্নমেন্টের পলিসি মেকিং এর জায়গায় কুড়িগ্রাম থেকে লোকজন থাকতে হবে, অথবা এই পলিসি মেকিং এর জায়গায় পৌঁছতে পারে, কানেকশন তৈরি করতে পারে এমন ব্যক্তিকে উদ্যোগী হতে হবে। তাহলে দুঃখিত, এইসব কার্যক্রম কুড়িগ্রামে করা সম্ভব। আপনি দেখেন, বঙ্গ সোনাহাট একটি স্থলবন্দরের কথা আমরা শুনে আসছি। তো বঙ্গ সোনাহাট স্থলবন্দর যদি চালু হয়, তাহলে ইন্ডিয়া থেকে আমাদের যে বিভিন্ন ধরনের পণ্য, আসাম থেকে আমাদের যে পণ্যগুলো বাংলাদেশে আসবে, যেটা অন্যান্য যে স্থলবন্দরগুলো আছে, বাংলাদেশের অন্যান্য স্থলবন্দরগুলো কিন্তু সেগুলো গুরুত্ব সহকারে কাজ করছে এবং ইন্ডিয়ার সাথে যে স্থল যোগাযোগ সেটা স্থাপন করে ওই জেলাগুলো উন্নয়নের জায়গায় অনেকটাই এগিয়ে। কিন্তু আমরা কুড়িগ্রামে এই বঙ্গ সোনাহাট স্থলবন্দর সেইভাবে চালু করতে পারছি না। আবার দেখেন, এই স্থলবন্দর থেকে যে পণ্য আসবে, আসার পরে রাজধানীর সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা, আপনি দেখবেন কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী হয়ে ভ্রুঙ্গামারী যে রোডটা, এটা মোটামুটি একটা ভালো রোড তৈরি হয়েছে, কিন্তু কুড়িগ্রাম থেকে চিলমারি পর্যন্ত যে রোডটা, এই
এই রোডটা, এই মহাসড়ক কিন্তু হয়নি এখন পর্যন্ত। তাহলে আপনি যদি তিস্তা দ্বিতীয় তিস্তা সেতু যখন খুলে দিবেন, আমাদের বাড়ি ভাই বললো যে জুন মাসে নাকি উদ্বোধন হবে, ধরলাম জুন জুলাইয়ে গেল, উদ্বোধন হয়ে গেল। যখন উদ্বোধন হবে দ্বিতীয় তিস্তা সেতু, তখন কিন্তু কুড়িগ্রাম থেকে উলিপুর হয়ে চিলমারি হয়ে ভারী যানবাহন চলাচল করা শুরু করবে। তা আপনি এই কুড়িগ্রাম চিলমারি রোডটা যদি আপনি খেয়াল করেন, এই রোডটার যে প্রশস্ততা, এটা কতটুকু আছে? এটা কি ভারী যানবাহন চলার মতো উপযুক্ত? আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, উলিপুরে যে পরিমাণে যানজটের যে অবস্থা, সেখানে একটা বাইপাস রোড নাই। তা আপনি যখন দ্বিতীয় তিস্তা সেতু খুলে দিবেন, এরকম একটি অর্থনৈতিক অঞ্চল আপনি ভুরুঙ্গামারীতে তৈরি করবেন, অর্থনৈতিক জোন তৈরি করবেন, তখন এই সরাসরি রাজধানীর সাথে যে কানেক্টিভিটিটা, যেমন আমার ব্যক্তিগতভাবে এটা আমি স্বপ্ন দেখি, অনেকটা স্বপ্নের মতোই, যে আমি মনে করি যে আমার জীবদ্দশায় যেন ব্রহ্মপুত্র সেতু আমরা দেখতে পাই। এটা আমার, এটা ব্যক্তিগতভাবে আমরা স্বপ্ন দেখি। যে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললো যে রৌমারী থেকে সিলমারি আসতে একদিন লাগে, তাহলে রৌমারী সিলমারি যদি আমরা সরাসরি সেতু স্থাপন করি, তাহলে সরাসরি রৌমারী হয়ে জামালপুর হয়ে আমরা কিন্তু খুব সহজেই ঢাকা পৌঁছতে পারি। আচ্ছা, এবার দেখেন, আমি কমেন্টে বিভিন্ন দেখলাম যে তারা রাজীবপুর এবং রৌমারীতে রেল লাইন চাচ্ছে। এই রেল যোগাযোগ যদি স্থাপিত হয়, তাহলে রাজীবপুর এবং রৌমারীর মানুষগুলো খুব সহজেই রেলপথে ঢাকায় পৌঁছতে পারে। এবং আমরা যে চর নিয়ে কথা বলছি, কুড়িগ্রাম জেলার যে এত বেশি চরের পরিমাণ, এই চরে তো সম্পদ ফলানো সম্ভব। আপনি যদি চর কৃষি তৈরি করেন, চরের উপযোগী যে কৃষিজাত পণ্য যেগুলো আছে, সেগুলো যদি আপনি সরকারি উদ্যোগে বা ব্যক্তিগত উদ্যোগে পরিকল্পনা মাফিক এবং সেখানে কালেকটিভ ইফোর্ট যদি আমাদের কাজ করে, তাহলে চরে কিন্তু সোনা ফলানো সম্ভব। অর্থাৎ আমরা 16টি নদ নদী আমাদের কাছে এখন অভিশাপ কেন? আমরা এই 16টি নদ নদীকে আশীর্বাদে পরিণত করতে পারতেছি না। আমরা নদী দেখলে ভয় পাচ্ছি, কিন্তু নদী এবং নদীর পানি একটা দেশের সম্পদ। আমরা সৌভাগ্যবান কুড়িগ্রামবাসী যে আমাদের একটা জেলায় এতগুলো নদী আছে। তাহলে এই এতগুলো নদীকে আমরা যদি সম্পদে পরিণত করি, তাহলে কিন্তু এই যে আমাদের আজকে যে অর্থনৈতিক অঞ্চলের কথা বলা হচ্ছে, আজকে আমরা চিলমারি নৌবন্দরটিকে কাজে লাগাতে পারছি না, কোনো ডেভেলপমেন্ট নাই। কার্যত ঘোষণা হয়েছে, আমরা শুনতেছি, এ পর্যন্তই। কিন্তু একটি নৌবন্দর বা নদীবন্দর স্থাপনের জন্য যে তার যে অবকাঠামো, এটা কিন্তু আমরা চিলমারিতে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। তাহলে আমি যেটা মনে করি যে এখন যে অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের কাছে তো আমরা সবকিছু চেয়ে পাবো না, আর অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু করাও সম্ভব না। তাহলে আমরা আগামী দিনে কুড়িগ্রামের জন্য, কুড়িগ্রামকে নিয়ে চিন্তা করবে, কুড়িগ্রাম ধ্যানে জ্ঞানে যার থাকবে, সুশিক্ষিত মানুষ কুড়িগ্রাম নিয়ে চিন্তা করে, এবং যার জাতীয় পর্যায়ে দখল আছে, পার্লামেন্টে কথা বলতে পারবে, এই ধরনের ব্যক্তিকে যিনি পলিসি মেকিং এ কাজ করতে পারবে, এরকম যদি আমরা 4টি আসন থেকে 4জন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি, আমি মনে করি যে এই 4জন ব্যক্তি যদি কুড়িগ্রামের কথা সেই সময়ে পরবর্তী সরকারের কাছে তুলে ধরে, পার্লামেন্টে তুলে ধরে, তাহলে আমাদের এই কুড়িগ্রামের দুঃখগুলো ঘুচিয়ে যাবে। শুধু জনপ্রতিনিধি না, আমি আবারও বলছি যে এখানে আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে কুড়িগ্রামের, আমি যদি নাম ধরেই বলি, কুড়িগ্রামের একটি বড় ছাত্র সংগঠন আছে, কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা, কেএসডব্লিউডি। এই কেএসডব্লিউডি কে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা অর্গানাইজেশন। আমাদের কুড়িগ্রামের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে বিভিন্ন তারা সেমিনারের আয়োজন করতে পারে, এগুলো তুলে ধরা। ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে কুড়িগ্রামের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো তুলে ধরা,
সমাধানের পথ বের হবে। আগে আমরা সমস্যাগুলো চিহ্নিত করি। আরেকটি সংগঠন আছে ঢাকায় কুড়িগ্রাম সমিতি। আমি কুড়িগ্রাম সমিতিতে বহু বছর থেকে সম্পৃক্ত আছি। এখানে নানা পেশার, নানা শ্রেণীর মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে সম্পৃক্ত। তো যারাই আছেন, এবং কুড়িগ্রামে আমি দেখি যে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কুড়িগ্রাম নিয়ে চিন্তা করে এই সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সেই সাথে কুড়িগ্রামে যে এনজিও গুলো আছে সেগুলোকে কাজ করতে হবে। আরেকটি যেটা বলছেন যে কুড়িগ্রামের শিক্ষা নিয়ে কাজ করা, কুড়িগ্রামের শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি বাড়ি ভাইয়ের একটি আলোচনায় একটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে উনি কমিউনিটি ক্লিনিকের কথা বলতে চেয়েছিলেন। যে দেখেন, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু কমিউনিটি ক্লিনিক গুলো আছে, কিন্তু কমিউনিটি ক্লিনিকের কথা কি বলবো, আপনি কুড়িগ্রাম সদর হাসপাতালে যান, এই হাসপাতালটা নিজেই অসুস্থ, আপনি তার পরিবেশ দেখবেন কি নোংরা বিভৎস অবস্থা। আপনি রোগীর তুলনায় ওইরকম বেড নাই, রোগীর তুলনায় ডাক্তার নাই, আপনি ডাক্তার পাবেন তো ওষুধ নাই, ওষুধ সরকারি ওষুধ আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন না। আপনি আপনার কি অসুখ সেটা বড় কথা না, আপনি ওখানে যদি ওষুধের কথা ধরেন কমন 2-4টা ওষুধ ওখানে বের করে দেবে। এটাই হচ্ছে কুড়িগ্রাম হাসপাতালের অবস্থা। আমি এক্ষেত্রে আমাদের কুড়িগ্রাম যে হসপিটালটা আছে এটিকে আরো কিভাবে আধুনিকরণ করা যায়, এবং আমি মনে করি আজকের এই আলোচনার মাধ্যমে যেহেতু আমার সুযোগ হয়েছে, আমরা আসুন কুড়িগ্রামে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য আন্দোলন করি। আমরা পরবর্তী এই সরকারের কাছে যদি আবেদন করি, দেখা যাবে যে এই সরকার পাচ্ছে না, পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে তাদের কাছেও আমরা উপস্থাপন করব। এবং কুড়িগ্রামে জনসংখ্যা অনুপাতে একটি মেডিকেল কলেজ হাসপাতাল খুবই দরকার, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো এগুলোকেও আমাদের তাদের যে পরিবেশ, সেখানে যে ডাক্তারের যে সংখ্যা বৃদ্ধি সহ অন্যান্য যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলোর জন্য কাজ করা। আর শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের যে চরাঞ্চলের যে শিক্ষার অবস্থা, এটা করুণ অবস্থা। কিছুক্ষণ আগে আমাদের আলোচক যেটা বলছিলেন যে কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে শিক্ষকরা যেতে চায় না, সেখানে পর্যাপ্ত পরিমাণে স্কুল নাই। তো এই যে আরেকটি বিষয় যে এই শিক্ষা খাতে যে বরাদ্দটা আছে এটা আমাদের পর্যাপ্ত কিনা, আমাদের যে বাজেট, জাতীয় বাজেট হচ্ছে, আপনি দেখবেন যে শুধু কুড়িগ্রাম না, গোটা রংপুর বিভাগের জন্য বাজেটের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে 5ই আগস্ট আন্দোলন করেছি, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এটা বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করেছি। বৈষম্য মুক্ত একটা বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো তৈরির জন্য আমরা আন্দোলন করেছি। আজকে আমরা এই যে জুন মাসে নতুন বাজেট হবে, আমরা কুড়িগ্রামের মানুষ হিসেবে এই বাজেটে শুধু কুড়িগ্রাম না, গোটা রংপুর বিভাগ যাতে বৈষম্যের শিকার না হয়, এজন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে কিভাবে আমাদের এই জাতীয় বাজেটে আমরা আমাদের অধিকারটুকু নিশ্চিত করতে পারি। আর কয়েকটি কথা বলে আমি শেষ করব। আমি শুরুটা যেটা করছিলাম যে নদীগুলো খনন করা দরকার। নদী খনন করে হচ্ছে নদী খনন কাজ হচ্ছে বিআইডব্লিউটিএ। তা আমরা কি কখনো বিআইডব্লিউটিএ এর খবর নিয়েছি যে বিআইডব্লিউটিএ তে যে নদী খননের বাজেট কত, এই বাজেট কোত্থেকে আসতেছে, কোথায় যাচ্ছে? আমরা কিন্তু এগুলোর কোনো খোঁজ খবর রাখছি না। এবং যে এখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলো অধিকাংশ তো কুড়িগ্রামের বাইরে, মূল যারা কাজ পায় এগুলো কিন্তু কুড়িগ্রামের বাইরের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। পরবর্তীতে দেখা যায় যে সাব কন্ট্রাক্ট দিয়ে কাজ করতে পারে, অনেক সময় মূল ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করে। আবার পানি উন্নয়ন বোর্ডের কথা ধরেন, এই যে নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে, নদী ভাঙ্গন শুরু হলেই জিও ব্যাগ নদীতে নদী রক্ষার জন্য জিও ব্যাগ ফেলতে হয়। তা আমরা কি পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি নিয়ে কখনো কথা বলেছি? আমরা কি কখনো চিন্তা করেছি যে পানি উন্নয়ন বোর্ডে কত বাজেট থাকে, এগুলো পর্যাপ্ত পরিমাণে? আপনি দেখবেন এখন প্রতিদিন প্রায় নিউজ হচ্ছে ধলা নদী ভাঙছে, ব্রহ্মপুত্র নদী ভাঙছে, তিস্তা নদীতে পানি বাড়ছে, দুধকপুর নদীর ভাঙন শুরু হয়ে গেছে। এগুলো কি পানি উন্নয়ন বোর্ড জানে না? নদী ভাঙন কি এইবার প্রথম শুরু হলো? আমরা কি এই যে নদী ভাঙবে এটা তো চিরাচরিত, এটা তো আমাদের আমরা আজন্ম পাপ করেছি। এ কারণে কুড়িগ্রাম জেলায় আমরা সার্বক্ষণিক
নদী ভাঙ্গনের শিকার হচ্ছি। তো পানি উন্নয়ন বোর্ড তো জানে যে কোন এলাকাগুলো নদী ভাঙ্গন প্রবণ এলাকা, তা সেগুলোতে তাদের করে পূর্ব পরিকল্পনা নাই। তাদেরকে বারবার জিও ব্যাগ, আপনি দেখবেন আমার ইউনিয়নে বেগমগঞ্জ উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে রসুলপুর রসুলপুর একটি গ্রাম আছে। এই গ্রামে গত প্রায় 1 মাস থেকে নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেল নিউজে আমরা এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলোতে কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি যেটা অনুরোধ করব যে আমাদের যেহেতু নদী ভাঙ্গন চিরাচরিত একটি বিষয়, আমাদের যেহেতু বন্যা একটি চিরাচরিত বিষয়, যেমন আপনি দেখবেন যে আমাদের জুলাই আগস্টে বন্যা আসবে, তাহলে বন্যার জন্য যে বন্যা যেহেতু আমরা পানিটাকে রোধ করতে পারতেছি না, তাহলে বন্যার পূর্ববর্তী এবং পরবর্তী যে করণীয় এগুলো নিয়ে তো আমাদের কাজ করতে হবে। যেমন আমি রেস্কিউ বোট বন্যার সময় যাতে এই ব্যক্তি এবং গবাদি পশু এগুলোকে যাতে রেস্কিউ করা যায়, উদ্ধার করা যায়, এই এরকম রেস্কিউ বোট কুড়িগ্রামের জন্য দরকার। আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, আশা করি কুড়িগ্রাম জেলায় 10টি রেস্কিউ বোট আমরা পাবো। এটা 2টি দেওয়ার কথা ছিল, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, এটা আমরা হয়তোবা আশা করছি যে 10টি রেস্কিউ বোট পাবো। আমি এটাও বিভিন্ন জায়গায় কথা বলছি যে নৌ অ্যাম্বুলেন্স কিভাবে বিভিন্ন জায়গায় আমরা বরাদ্দ এটা সরকার থেকে পেতে পারি। নৌ অ্যাম্বুলেন্সের জন্য আলাদা কোনো বরাদ্দ সরকারের ওইভাবে নাই। এটা একটি নতুন বিষয় সরকারের কাছে। কিন্তু আপনি দেখবেন একদম দুর্গম চরাঞ্চল থেকে একটি প্রসূতি মা যখন বাচ্চার হওয়ার ব্যাপার থাকে, তখন এই এই একটা মুমূর্ষু রোগীকে আপনি যদি কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসতে চান, আনার কিন্তু কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে যদি নৌ অ্যাম্বুলেন্স আমরা কুড়িগ্রাম জেলার জন্য বরাদ্দ নিতে পারি, তাহলে এগুলো কুড়িগ্রামের জন্য খুব বেশি কাজ করবে। তো আমি যেটা মনে করি যে কুড়িগ্রামের মানুষকে এখন শিক্ষা দীক্ষায়, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এসেছে, এটার পরিমাণ আরো বাড়বে। আমরা যদি চরাঞ্চলের যে জনগোষ্ঠী আছে তাদেরকে যে মাধ্যমিক যে শিক্ষা, তারা মাধ্যমিক শিক্ষা এবং কলেজ শিক্ষার মধ্যে যে ঝরে পড়ে, এটাকে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এটা রোধ করতে হবে। এবং সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিভাবে আমরা প্রয়োজনে যৌথভাবে কিভাবে এই শিক্ষার জায়গাটায় কাজ করতে পারি, আপনি দেখবেন প্রত্যেক পরিবারের একজন সুশিক্ষিত মানুষ পাল্টে দিতে পারে পুরো সমাজকে। অর্থাৎ আপনি দেখবেন শিক্ষার প্রতিযোগিতায় কিন্তু এখানে কিন্তু কোনো কোটা নেই। আমি যদি মনে করি যে কুড়িগ্রাম জেলার সমস্ত জনগোষ্ঠী শিক্ষিত হবে, তাহলে এই শিক্ষিত জনগোষ্ঠী যখন হবে, তারাই তখন প্রশিক্ষণ নেবে, প্রশিক্ষিত জনগোষ্ঠী হবে এবং তারা বিভিন্ন চাকরি করবে। তারা বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা, দেখা যাবে যে যারা বিজনেসম্যান আছে কুড়িগ্রামে যারা বিজনেসম্যান আছেন, যারা অর্থ সম্পদশালী আছেন, তাদেরকেও চিন্তা করতে হবে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কিভাবে শিল্প কারখানা প্রতিষ্ঠা করা যায়। এবং আমি সর্বোপরি যে কথাটি বলে আজকের আলোচনা শেষ করতে চাই, সেটা হচ্ছে চরের মাটি এবং মানুষকে আপনাকে কাজে লাগাইতে হবে। আপনি কিভাবে কাজে লাগাবেন এ নিয়ে গবেষণা করুন, এ নিয়ে পড়াশোনা করুন, এ নিয়ে চরের মানুষের কাছে যান, এ নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে প্রত্যেকটি চরের মানুষের কথা শুনুন। তাহলে আমার মনে হয় যে চরাঞ্চলের মাটি ও মানুষকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি, তাহলে কুড়িগ্রাম এগিয়ে যাবে। সেই সাথে নদীগুলোকে বাঁচাতে হবে। নদী আসলে কখনোই অভিশাপ নয়, সেগুলো আমাদের সম্পদ। তাহলেই বাঁচবে কুড়িগ্রাম। এবং আমি এটা বুকে ধারণ করি যে কুড়িগ্রাম জেলা একদিন স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর একটি জেলা হিসেবে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে, এই প্রত্যাশা করি। ধন্যবাদ জাহিদ ভাইকে এবং আজকের যে আলোচক আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী ভাইকেও ধন্যবাদ। সেই সাথে দর্শক মন্ডলীকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই।
জাহিদ ভাই কি শুনতে পাচ্ছেন? আমি একটি সংক্ষিপ্ত একটা প্রশ্ন দিয়ে আপনাদের কাছে একদম জিজ্ঞেস করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবস্থায় কুড়িগ্রাম কেন এখনো পিছিয়ে? বিশেষ করে চরাঞ্চলগুলো বিদ্যুৎ এবং ইন্টারনেট এই দুটি ব্যবস্থা থেকে সরাসরি বিচ্ছিন্ন বলা যায়। এখনো অনেকগুলো চর যেখানে 2G ইন্টারনেটও এখনো অ্যাভেলেবেল না। আরেকটি বিষয় হচ্ছে বিদ্যুৎ আহ, আমাদের জেলা বা সদরে কিছুটা বিদ্যুতের ব্যবস্থা থাকলেও কিন্তু চরাঞ্চলে কিন্তু বিদ্যুতের সমস্যাটা কিন্তু এখনো রয়ে গেছে। তো এটা আসলে কিভাবে সমাধান করা যায়? এটা তো আপনি আহ, আপনি দেখবেন যে ইতিমধ্যে অনেক চরাঞ্চলে যে পল্লী বিদ্যুৎ, এটার পল্লী বিদ্যুৎ স্থাপনের হারটা অনেক বেড়ে গেছে। অনেক চরাঞ্চলে এখন অনেক চরাঞ্চলকে পল্লী বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই চরাঞ্চলে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে প্রধান সমস্যা হলো যেগুলো নদী ভাঙ্গন প্রবণ এলাকা, সেখানে কিন্তু বৈদ্যুতিক খুঁটি স্থাপন এবং স্থায়ীভাবে বিদ্যুৎ যে কানেক্ট করা, এবং নদী যদি বেশি প্রশস্ত হয় সেখানে কিন্তু বৈদ্যুতিক খুঁটিগুলো ওইভাবে নিয়ে যাওয়াটা খুব কঠিন হয়। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ইন্টারনেট ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তির ব্যবহার, যেটা কথা তো ঘুরে ফিরে একটাই আসতেছে। আপনার সমস্ত বাজেট পরিকল্পনা হয় ঢাকায়, সেখানে যদি আপনার প্রশাসনে এবং জনপ্রতিনিধিতে আপনার যদি সঠিক লোক না থাকে, আপনার তো যে কোনো জিনিস আদায় করতে হবে, আপনার প্ল্যান থাকতে হবে, আপনার চিন্তা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। আমরা তো স্বপ্নই দেখতে জানি না, আমার তো কোনো প্ল্যান নাই। আমি কুড়িগ্রামের জন্য এটা করব, সেটা করব। আমরা বারবার এই জনপ্রতিনিধি নির্বাচনে আমরা ভুল করেছি, কখনো ভুল করেছি, কখনো ঠকেছি। তো সেই জায়গাগুলো থেকে এখন যারা প্রশাসনে বড় বড় কর্মকর্তা আছে, তাদের কাছেও আমি অনুরোধ রাখবো যে কুড়িগ্রামের জন্য আপনারা যার যার জায়গা থেকে চিন্তা করুন যে জাতীয় বাজেটের ক্ষেত্রে, জাতীয় বরাদ্দের ক্ষেত্রে কুড়িগ্রামকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এবং যারা জনপ্রতিনিধি হবেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং যারা পার্লামেন্টে যাবেন, তাদের কাছেও আমি একটা অনুরোধ রাখবো যে আপনারা এই স্বাধীনতার 54 বছরে যেভাবে কুড়িগ্রামকে পিছিয়ে দিয়েছেন, দয়া করে আগামী দিনে যারা যারা নির্বাচিত হবেন, তারা যদি কুড়িগ্রামের জন্য কিছু করতে না পারেন, আল্লাহর হস্তে আপনাদের এই জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা থেকে আপনারা সরে যান। যারা উদ্যমী, আগ্রহী, উচ্চশিক্ষিত, যারা স্বপ্নবাজ, যারা কুড়িগ্রাম নিয়ে চিন্তা করবে, তারা এই কুড়িগ্রাম নিয়ে কাজ করুক এবং এগিয়ে আসুক। এবং আমাদের জনসাধারণকেও বলবো যে আপনারা যারা কুড়িগ্রামের ক্ষেত্রে জনপ্রতিনিধি যখন নির্বাচিত করবেন, তখন আপনারা দেখবেন যে এতদিনের যে ভুলগুলো, সেগুলো শুধরানোর যে সুযোগটা আসছে আগামীতে, সেগুলো আপনারা দেখবেন। সেই সাথে আপনারা ঘরে ঘরে আপনাদের সন্তানকে সুশিক্ষিত করুন, উচ্চশিক্ষিত করুন। আপনি মনে রাখবেন যে আপনার সন্তানকে যদি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে আজকের দিনে অন্তত অর্থাভাব অর্থের অভাবটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো প্রতিবন্ধকতা না। আপনি যদি ঘরে ঘরে আপনার সন্তানকে যোগ্য, সুশিক্ষিত এবং চাকরিজীবী তৈরি করতে পারেন, তাহলে আমার মনে হয় কুড়িগ্রাম এগিয়ে যাবে। সে জায়গাটাতে আরেকটি কথা বলবো, আমাদের নিজেদের যেটা যেটা ইচ্ছা আছে, আমরা যদি কখনো কোনো জায়গায় সুযোগ পাই, এবং ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে কুড়িগ্রামে অন্তত যারা বিদেশ গমন করবে, এরকম একটি প্রশিক্ষণের একটা ইনস্টিটিউট করা, যাতে আমরা 9টি উপজেলায় ভাগ ভাগ করে আমরা কিছু জনগোষ্ঠীকে বিদেশে পাঠাতে পারি। তো আপনাকে প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার মাধ্যমে জনগণ যারা দেখছেন, তাদেরকে আমি আমার কথাগুলো উপস্থাপন করতে পেরেছি। জাহিদ ভাই। জি, দর্শকদের বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে,
এক মিনিটের মধ্যে, একদম সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন সর্বশেষ। শুধু দর্শকদের উদ্দেশ্যে না, আপনারা যারা আজকের আলোচনার উদ্যোগ নিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো। প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যে আলোচনাটা শুরু করেছেন আজকে, এই আলোচনাটা আপনারা অব্যাহত রাখুন। বিভিন্ন আলোচককে নিয়ে এই আলোচনাটা অব্যাহত রাখুন এবং আরো কিভাবে বড় পরিসরে এই আলোচনা করা যায়, কিভাবে সেমিনার আয়োজন করা যায় ঢাকায় এবং কুড়িগ্রামে। আপনি আপনি দেখবেন আপনি যে কথাটি বলছেন এই কথাটি কুড়িগ্রামে 100 বার বলা আর ঢাকায় 1 বার বলা সমান। আপনাকে ঢাকায় আওয়াজ তুলতে হবে। আমাদের ঢাকায় দেখবেন অনেকে কুড়িগ্রামকে চেনে না, আমাদের দুর্ভাগ্য। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমরা সামষ্টিক উদ্যোগে ঢাকায় কিভাবে সেমিনার সিম্পোজিয়াম করে, এই যে যেমন আগামীতে বাজেট আসতেছে, বাজেট নিয়ে কথা বলা, সেই সাথে আমি কুড়িগ্রামের জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে আবারও বলবো, যে শ্রেণীর পেশার মানুষই হন না কেন, কুড়িগ্রাম নিয়ে আসুন, আমরা চিন্তা করি। এবং আজকের যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে আজকে নতুন কুড়িগ্রাম আমরা গড়ব, সে জায়গায় দল মত নির্বিশেষে আমরা যে পেশাতেই আছি না কেন, আপনি খুঁজে খুঁজে দেখবেন দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো লোক, অনেক যোগ্য লোক বসে আছে। আমি সবাইকে অনুরোধ করব যে আজকে এই নতুন বাংলাদেশে আমরা কুড়িগ্রামকে নতুন করে ভাবি এবং কুড়িগ্রামে যে সমস্যাগুলো, শুধু আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো না, আপনাদের মাথায়ও আপনাদের চিন্তায় যেগুলোকে সমস্যা মনে হয় সেগুলোকে নিয়ে স্থায়ীভাবে আমরা সবাই মিলে কাজ করি। কুড়িগ্রাম এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো দর্শকের মাঝে শেয়ার করার জন্য। আমরা সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বারী সরকার, আপনার দর্শকদের বিষয়ে যদি কোনো অভিব্যক্তি থাকে, আপনার যদি কোনো মতামত থাকে দর্শকদের উদ্দেশ্যে, সর্বশেষ খুব সংক্ষিপ্ত সময়ে আশা করি আপনার অভিব্যক্তি এবং আপনার কথাগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেল, আমি শুনলাম, আমারও অভিজ্ঞতার খাতায় অনেক কিছু জমা হলো। তবে আমি শেষে যে কথাটা আহ্বান জানাচ্ছি, দেশের যুব সমাজ, দেশ আগামীতে যারা পরিচালনা করবে, দেশের ভবিষ্যৎ যারা, তারা যেন বিপদগামী না হয়, মাদকাসক্তে আসক্ত না হয়, অনলাইনের এই জুয়া থেকে মুক্তি পায়। এটার উপায়টা কি, এই উপায়টা আপনাদেরকে বের করতে হবে। আমি মনে করি আসল কর্মসংস্থান হচ্ছে মূল পথ। আমরা তো কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে যুব সমাজ সঠিক পথেই যাবে। একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে কুড়িগ্রামে একটা পাসপোর্ট অফিস আছে। ওই কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে গিয়ে যে পরিসংখ্যান নেওয়া যায় কোন উপজেলায় কতটা পাসপোর্ট তৈরি হয় এবং কোন উপজেলার থেকে কতজন লোক বিদেশে চাকরি নেওয়ার জন্য যায়, তাহলে দেখা যায় প্রথম স্থান অধিকার করবে রৌমারী, তারপর রাজীবপুর, তারপর চিরমণি। অন্যান্য উপজেলাগুলি থেকে যায়, তবে আশানুরূপ না। কাজেই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে এই বিপদগ্রস্ত যুব সমাজকে লাইন আপ করে আগামী দিনের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাদেরকে আমাদের সহযোগিতা করা, তাদের জন্য আমাদের চিন্তা ভাবনা করা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। বাংলাদেশের একটা নদীর এত প্রশস্ত হওয়ার কথা না। চিলমারি থেকে রৌমারি এত বড় নদী কোথাও নেই। আমরা যদি নদীর চ্যানেলটাকে এক করতে পারি, নদীর নাব্যতাকে গভীর নাব্যতা বাড়াতে পারি, নদীর নাব্যতা বাড়ালেই যে নদী যত বেশি গভীর সে নদী তত বেশি কম ভাঙে। তাতে করে যদি আমরা সেই চাঁদপুর থেকে শুরু করে নিয়ে আমরা আমাদের এই স্থান সীমান্তবর্তী এলাকা পর্যন্ত একটা চ্যানেলেই যদি আমরা পানি প্রবাহিত করতে পারি, নদীর নাব্যতা বৃদ্ধি করতে পারি,
প্রচুর ল্যান্ড আমাদের, চাষাবাদ উপযোগী অনেক ল্যান্ড আমাদের দেশের পুনরুদ্ধার হবে। দেশ বাসস্থানের জন্য আর ওইরকম হাহাকার পড়বে না। মানুষ শিল্প কলকারখানা করার জন্য মানুষ অনেক জমি পাবে এবং শিল্প বর্জ্য যেগুলি নদীতে আবার চলে যাবে। কাজেই একটা ড্রেজিং এর ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে বেশি করে উপকৃত হব কুড়িগ্রাম জেলার মানুষ। কারণ বেশি ম্যাক্সিমাম চরাঞ্চল আমাদের এই জেলায় বেশি। কাজেই চরাঞ্চলকে যদি আমরা মানুষকে যদি আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি, তা আধুনিক প্রযুক্তি এবং আধুনিক ভাবে মানুষকে গড়ে তোলা এবং যেগুলি সমস্যা রয়ে গেছে এই সমস্যাগুলো আশু সমাধান আমার দরকার। তার মধ্যে নদীর নাব্যতা বৃদ্ধির জন্য নদীর ড্রেজিং খুব দরকার। আমার বন্ধু অ্যাডভোকেট সাহেব যে কথাটা বললাম, বন্ধু বলবো না, আমার স্নেহস্পদ, আমার অনেক জুনিয়র হবে, তো অত্যন্ত মূল্যবান কথা বলছেন, ওনাকে অশেষ ধন্যবাদ। তারপরে ওনাকে একটু কথা বলতেছে, আমার কুড়িগ্রামের জেলায় মনে হয় জনসংখ্যার অনুপাতে আইনজীবীর সংখ্যা কম আছে, অথবা আইনজীবী একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান যদি কুড়িগ্রামে করা যায়, মানুষ অনেক বেশি আইন পেশায় মানুষ চলেও যাবে, আইন পেশায় মানুষ অনেক বেশি সেবা আইনজীবীর কাছে পাবে। এই আহ্বানের প্রস্তাবটুকু আমার থাকলো। পরিশেষে আমি যে কথাটি বলতে চাই, আসুন আমরা একটি সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটি দেশকে উপহার দেওয়ার জন্য আমরা সবাই দেশপ্রেম নিয়ে এগিয়ে চাই, ঘুষ দুর্নীতির থেকে আমরা মুক্ত থাকি, দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলি। এই আহ্বান এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই দেশ গড়ার কাছে আবার আহ্বান জানিয়ে যারা আমার বক্তব্য শুনে গেছেন, ত্রুটি বিচ্যুতি থাকলে মার্জনীয়, আমাদের যদি ভালো কিছু থেকে থাকে সেগুলিকে আমরা অনুশীলন করার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো। আপনাদের কাছে অনেক কিছু, বিশেষ করে অ্যাডভোকেট সাহেবের কাছে অনেক কিছু শুনলাম, সেগুলি আমার জিন্দিগিতে সেইগুলি অনেক জায়গায় সুযোগ পাওয়া, সেইগুলিকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব আমি। আল্লাহ পাক যতদিন হায়াতে রাখে। সর্বোপরি তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করছি। এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে অশেষ ধন্যবাদ, সুযোগটা করে দিয়েছেন। আরো অধিকতর মানুষকে সুযোগ দেবেন যাতে করে তাদের মতামতটা আপনাদের মাধ্যমে দেশবাসী, আমাদের বৃহৎ জনগোষ্ঠী জানতে পারে। আমরা তাতে করে আমাদের এলাকার উন্নতি অনেক সুবিধা হবে, অনেক ইয়ে পাবে তারা। কাজেই আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আমার সময় না বাড়িয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের দুইজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম সংবাদের বিশেষ আয়োজন কুড়িগ্রামের কথা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার এবং আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী। আপনাদের দুইজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শকদের বলে রাখছি, কুড়িগ্রাম সংবাদ যে আয়োজন করেছে কুড়িগ্রামের কথা, যে কথা শুরু হয়েছে সে কথা শেষ হওয়ার নয়, কুড়িগ্রাম সংবাদ আনবে নতুন কথা। আরেকটি পর্বের জন্য অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্ত করছি। সবাই সাথেই থাকবেন। আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো এবং আমাদের অতিথিদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে কুড়িগ্রামের থেকে শুরু করে আমাদের সারা দেশব্যাপী ছড়িয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।